152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের চর কি, সেই চর কিভাবে চর আমি ব্যাখ্যা করবো, কিন্তু তার আগে বলি গতকাল না আজকে প্র্যাকটিক্যালি 9, 10, 11, 12, 9, 10 পরীক্ষা শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নতুন করে চাকরির পরীক্ষার জন্য চাকরি পরীক্ষায় বসছেন প্রায় 3,19,000 কিছু সংখ্যক ছাত্রছাত্রী। তো ফলত স্বাভাবিকভাবে সেইখানে নতুন করে 152 জনকে দাগিকে যারা কোনো না কোনোভাবে চাকরিটা পেয়েছিলেন অন্যায়ভাবে, তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা শুনলেন, কিন্তু বাকি বক্তব্যটা একদম শেষকালে শোনাবো। কিন্তু আজকে এই মুহূর্তে চলুন স্বরাষ্ট্রমন্ত্রকের চপেটাঘাত প্র্যাকটিক্যালি সরাসরি কষি একটা চর, এবং কাকে চর, কেন চর, কিসের জন্য চর, সেটা ব্যাখ্যা করার দরকার নেই। আপনারা জানেন 4 এপ্রিল দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 যখন এই পার্টিকুলার আইনটা গেজেট নোটিফিকেশন হয়েছিল, তখনও কেউ ভাবতে পারেনি যে শেষ পর্যন্ত এই স্তরে পুরো ব্যাপারটা এসে পৌঁছবে। সুপ্রিম কোর্ট না, কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা জারি করে দিয়েছেন এবং একটা পোর্টাল চালু করে দিয়েছেন, যে পোর্টালে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে আপলোড করতে হবে নিয়ম করে যে কোনো বিদেশি এই রাজ্যের কোথাও এলে, কোথাও গেলে, কোথাও হাসপাতালে ভর্তি হলে কোন কোন জায়গায়, আমি একটা করে নির্দিষ্ট তথ্য আজকের এই প্রতিবেদনে দেবো। প্র্যাকটিক্যালি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, রাজ্যে যে সরকার চলছে সেই সরকার তো বিদেশিদের প্রতি লিবারেল, ফলত সেই লিবারেল অ্যাপ্রোচটা রাখতে দেবে না কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত পোর্টাল চালু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেখানে কোনো রকমভাবে হোটেল, গেস্ট হাউস বা রিসোর্টে কেউ উঠলে, কোনো বিদেশি উঠলে, বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা থাকলে বা কোনো জাল পাসপোর্ট, জাল ভিসা থাকলে, যাই থাকুক না কেন, কোনো বিদেশি সেখানে হোটেল, গেস্ট হাউস কিংবা রিসোর্টে উঠলে সঙ্গে সঙ্গে সেটা তাদের, যেমন হোটেল কর্তৃপক্ষকে বা রিসোর্ট কর্তৃপক্ষকে সরাসরি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে জানাতে হবে, ঠিক একইভাবে কিন্তু অভিবাসন দপ্তরকেও জানানোর একটা প্রসেসের মধ্যে নির্দেশিকা এসছে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে। আমি সেগুলো নিয়ে আজকে একদম নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে দেবো। এর ফলে কি হলো, সেটা হচ্ছে রাজ্য পুলিশ যদি কোনো বিদেশির প্রতি লিবারেল অ্যাপ্রোচও রাখে, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, অভিবাসন দপ্তর কিন্তু সরাসরি ট্র্যাক করতে পারবে, সেরকম একটা প্রসেস চালু হয়ে গেল। এবং সেই পোর্টালে রাজ্য পুলিশকে নিয়ম করে আপলোড করতে হবে, অর্থাৎ রাজীব কুমারের দপ্তরকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রকের পোর্টাল, সেখানে আপলোড করতে হবে অমুক লোক অমুক হোটেলে আছে, বা অমুক লোক অমুক গেস্ট হাউসে আছে, বা অমুক লোক অমুক রিসোর্টে আছে, এবং তার সঙ্গে নির্দিষ্টভাবে পাসপোর্ট এবং ভিসার তথ্য সেখানে আপলোড করে দিতে হবে। অমুক ব্যক্তি, যে কোনো হোটেল, গেস্ট হাউস, রিসোর্টে উঠলেই সেটা যেমন কলকাতা বা রাজ্য পুলিশকে তার তথ্য হোটেল কর্তৃপক্ষকে দিতে হবে, রিসোর্ট কর্তৃপক্ষকে দিতে হবে, গেস্ট হাউস কর্তৃপক্ষকে দিতে হবে, কলকাতা বা রাজ্য পুলিশেরও দায়িত্ব থাকবে সরাসরি সেই তথ্যগুলোকে সংগ্রহ করা, এবং সংগ্রহ করে নিজেদের তত্ত্বাবধানে শুধু রাখা নয়, ফাইলবন্দি করে রাখা নয়, সেটা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। মানে এটা বুঝতে পারছেন, সেন্ট্রাল যে পোর্টাল রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রকে, সেখানে আপলোড করতে হবে। কেন হবে আমি সেই ব্যাখ্যায় আসছি। এছাড়া পাব, বার বা রেস্টুরেন্ট কোনো জায়গায় কোনো বিদেশি কখনো গেলে, ঘন গেলে, তার রেকর্ড পাব, রেস্টুরেন্ট কিংবা বারের কর্তৃপক্ষকে, কলকাতা রাজ্য পুলিশকে নির্দিষ্টভাবে তথ্যগুলো দিতে হবে। এই বিদেশি এতক্ষণ ছিলেন এখানে, আমার এই পাবে এতক্ষণ ছিলেন, ফলত সেই তথ্যটাও শেষ পর্যন্ত রেকর্ডেড হয়ে যাবে কেন্দ্রীয় পোর্টালে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পোর্টালে। আমি আবারও বলছি যে কী কারণে এটা খুব কার্যকরী হবে সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা করব। এছাড়াও পড়াশোনার জন্য বহু বিদেশি আসে এই ভারতবর্ষে, কলেজে আসেন, বিশ্ববিদ্যালয়ে আসেন, এবং যখনই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করবেন, তাদের সেমিস্টার সংক্রান্ত তথ্য, তাদের আচার আচরণ, ব্যবহার সংক্রান্ত তথ্য এই পোর্টালে আপলোডেড করতে হবে। রাজ্য পুলিশকে দিয়ে যেমন করতে হবে, তেমনি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ স্থাপনের ব্যবস্থা হচ্ছে। ফলত আলটিমেটলি কেউই ওই সার্কিটের বাইরে যেতে পারবেন না। এছাড়াও কোনো হাসপাতালে যদি কেউ চিকিৎসার জন্য আসেন, ধরুন বাংলাদেশ থেকে কেউ এসেছেন, কোনো চিকিৎসার জন্য আসেন, আউটডোরে যিনি পেশেন্ট হিসেবে তিনি দেখেন, সঙ্গে সঙ্গে যে নামটা রেজিস্টার্ড হবে সেই নামটা কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে দিতে হবে, এবং অভিবাসন কর্তৃপক্ষকেও দিতে হবে পরিষ্কারভাবে। এবং যদি হসপিটালে ভর্তি হন সেক্ষেত্রে তো আরও দিতে হবে। এর ফলে যে কোনো হাসপাতালে যে কোনো বিদেশি চিকিৎসার জন্য এলে সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের কাছে যেমন তথ্য যাবে, সেই তথ্যটা রাজ্য পুলিশকে আলাদাভাবে দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় পোর্টালে সেটা আপলোড করতে হবে।
ফলত আলটিমেটলি রেকর্ডেড হয়ে যাবে যে অমুক লোক বাংলাদেশ থেকে এসছেন বা অমুক লোক অমুক দেশ থেকে এসছেন, এখানে চিকিৎসার জন্য এসছেন, এই হসপিটালে এতদিনের জন্য চিকিৎসার জন্য এসছেন, এই হসপিটালে এতদিনের জন্য ভর্তি আছেন, বা আউটডোরে অমুক অমুক দিন দেখিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে বিদেশিরাই ভারতবর্ষে প্রথম দিকে বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা বা ধরুন ফলস বা ফেক কোনো পাসপোর্ট নিয়ে যদি আসে, তখন সঙ্গে সঙ্গে সেটা সেন্ট্রালের স্বরাষ্ট্র মন্ত্রকের একদম অভিবাসন দপ্তরে যেমন রেকর্ডেড হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের কেন্দ্রীয় পোর্টালে রেকর্ডেড হয়ে যাবে। এর ফলে যেটা হবে, ধরুন এই পশ্চিমবঙ্গে এলো কেউ, ভিসা নিল, পাসপোর্ট নিয়ে এলো, তার টার্ম ওভার হয়ে গেল, সে হয়তো গোয়াতে চলে গেল, মুম্বাইয়ে চলে গেল, এখান থেকে হয়তো কোনো রেশন কার্ড বার করলো, দালালদের ধরে কোনো আধার কার্ড বার করলো, করে সেখানে হয়তো কর্মরত থাকলো বা কোনো একটা জায়গায় হয়তো লুকিয়ে থাকলো, সেখানে হয়তো কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে নিল। ফলে কেন্দ্রীয় সরকারের হাতে আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। এতদিন যেটা হতো, পুলিশের বলা থাকতো যে হোটেলে যদি কোনো বিদেশি থাকে আপনারা তথ্য পাঠাবেন, সেই তথ্যটা পুলিশের দপ্তরেই থেকে যেত। ভেরিফিকেশন যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে কোনো ভেরিফিকেশন হতো তখন সেই রিপোর্টটা দিত। এখন কিন্তু সমস্ত তথ্য সেন্ট্রালাইজড হয়ে গেল এবং সমস্ত তথ্য ওই পোর্টালে থাকবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা কোনো লোক যদি গোয়াতে কিংবা হরিয়ানায় কিংবা রাজস্থানে কিংবা গুজরাটে কোনো জায়গায় থাকে, ফলে সেন্ট্রালি সেই পোর্টাল থেকে আইডেন্টিফাইড হয়ে যাবেন। কোনো নির্দিষ্টভাবে কোনো ডকুমেন্ট দিকে কেউ চিকিৎসার জন্য, কেউ কলেজে ভর্তি হয়, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কেউ এলো, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল পোর্টাল সেটাকে ট্র্যাক করতে শুরু করে দেবে। বলতে এই যে ট্র্যাকিং সিস্টেমটা, এটাতে রাজ্য পুলিশের কিছু কিন্তু করার থাকবে না। রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন যে সবসময় মানে বিদেশি অনুপ্রবেশকারীদের ব্যাপারে ভীষণ লিবারাল অ্যাপ্রোচ নিয়ে থাকে। সেই জায়গায় এটা কিন্তু একটা ফাইনাল ঘা, বলা যেতে পারে ফাইনাল চর। একটু খেয়াল করে দেখছিলাম 4 এপ্রিল যখন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস থেকে গেজেট নোটিফিকেশন হয়, দি গেজেট অফ ইন্ডিয়াতে নোটিফিকেশন হয়, তখন কিন্তু এর গুরুত্বটা আমরা কেউ বুঝতে পারিনি। স্টেপ বাই স্টেপ কিন্তু ভারত সরকার এগোচ্ছে। ফলত আলটিমেটলি এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অখুশি থাকারই কারণ। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কোনো তথ্যকে আড়াল করতে পারবে না, সেই জায়গাটা এলো। এবং সেন্ট্রালি কেন্দ্রীয় সরকার নিজস্ব নিয়ন্ত্রণটা সারা ভারতবর্ষের সমস্ত বিদেশিদের ক্ষেত্রে যারা বৈধভাবে অনুপ্রবেশ করবে, বৈধভাবে তাদের তথ্য রেকর্ডেড থাকবে, তাদের কিন্তু নিজেদের কন্ট্রোলে নিয়ে এলো। ফলত এটা কত বড় কার্যকরী একটা ভূমিকা হচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে যেসব রাজ্য আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন পার্টিকুলার কথা বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ, উৎকণ্ঠা, সমস্যার সংকট আরও বাড়লো। স্বাভাবিকভাবে এখন থেকে কোনো রকমভাবে কোনো তথ্য আড়াল করতে কিন্তু আর পারবে না। তার কারণ এই তথ্য রাজ্য পুলিশকে প্রতিদিন আপলোড করতে হবে, এভরিডে। এরকম নয় যে আজকে নিয়ে রাখলাম 15 দিন বাদে আপলোড করলাম, যেমন রাজ্য পুলিশ এফআইআরগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়মটা ভায়োলেট করে যে প্রত্যেক এফআইআর 24 ঘন্টার মধ্যে আপলোড করতে হবে ওয়েবসাইটে। সেটা করে না, প্রচুর ইতিহাস সেটা নিয়ে আছে, সেটা নিয়ে প্রচুর চর্চা করেছি। কিন্তু এক্ষেত্রে প্রত্যেক দিন প্রত্যেকটা তথ্য, কোন হোটেলে কোন বিদেশি এলো, কোন ইউনিভার্সিটিতে কে ভর্তি হলো, এবং পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই, কোনো ক্ষেত্রে মাইগ্রেশন ডিপার্টমেন্ট, অভিবাসন দফতরের ডিরেক্ট হোটেল কর্তৃপক্ষেও দিতে হবে। অর্থাৎ পুলিশ যদি কোনো তথ্য আপলোড না করে মাইগ্রেশন ডিপার্টমেন্টের কাছে, সেটা চলে গেল। মাইগ্রেশন ডিপার্টমেন্ট যদি দেখে যে কেন্দ্রীয় পোর্টালে রাজ্য পুলিশ আপলোড করেনি, ফলত সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে সঙ্গে সঙ্গে কিন্তু জানাবে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এটা অনেক পূর্ব পরিকল্পিত একটি সিদ্ধান্ত। আমি 4 এপ্রিল দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টটা একটু চোখ বোলাচ্ছিলাম, সেখানে দেখছিলাম লেখা পরিষ্কার, অ্যান অ্যাক্ট টু কনফার আপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টেন পাওয়ার্স টু প্রোভাইড ফর রিকোয়ারমেন্ট অফ পাসপোর্টস or other travel documents in respect of persons entering into and exiting from India for regular matters related to foreigners, including requirement of visa and registration, and for matters connected therewith or incidental thereto. বলে তারপর লেখা রয়েছে, be it enacted by Parliament in the 76th year of Republic of India. 76তম বর্ষে এটাকে কার্যকরী করা হচ্ছে, কিন্তু এটা উচিত ছিল অনেক আগে। যাই হোক, তো চ্যাপ্টার 1-এর প্রথম দুটো লাইন আপনাদের কাছে পড়ে শোনাবো। ইট শ্যাল কাম ইন টু ফোর্স অন সাচ ডেট অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট অ্যাপয়েন্টমেন্ট। It shall come into force on such date as the central government may by notification in the official gazette appoint. অর্থাৎ 4 এপ্রিল থেকে কিন্তু এটা বলবৎ হয়ে গেছে। তার স্টেপগুলো একটা একটা করে আমরা দেখছি। তার সর্বশেষ স্টেপ, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ করলো কেন্দ্রীয় সরকার যে সেন্ট্রালি সমস্ত তথ্য রেকর্ডেড থাকবে। এটাই তো ভারতবর্ষের দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ভূমিকাটা পালন করা দরকার সেটাই কিন্তু শেষ পর্যন্ত পালিত হচ্ছে। একটা
কষিয়ে চড় প্র্যাকটিক্যালি যারা লিবারাল অ্যাপ্রোচ রাখেন বিদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তাদের প্রতি। আমি আজকের এই প্রতিবেদনে এইটুকু নিউজ আপডেট দিয়ে আমি সরাসরি চলে যাব আজকে যেটা 14তম পার্বণ বাংলার চলছে, সেটা হচ্ছে প্রায় 3,19,000 পরীক্ষার্থী শুধুমাত্র এ রাজ্য সরকার চাকরি চুরি করেছে, এ রাজ্যের শাসক দল চাকরি চুরি করেছে বলে নতুন করে তাদের জীবনে সংকট আসাতে 25,753 তাদের মধ্যে যারা যোগ্য তারা পরীক্ষায় বসছে এবং তার সঙ্গে নতুন বেশ কিছু লোক বসছেন, প্রায় 5.5 লক্ষর ওপর পরীক্ষার্থী বসছে। তাদের জীবন নিয়ে খেলছে একটা সরকার, একটা প্রতারক সরকার, একটা চোর সরকার, এবং এই সরকারকে না তাড়ানো পর্যন্ত কিন্তু এর থেকে মুক্তি নেই। আমি এইটুকু কথা বলে গতকাল এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কিছু আপডেট দিয়েছেন। বলছেন যে এটা 1958 সংখ্যাটা গিয়ে দাঁড়াবে, 152 জনকে ভুয়ো অ্যাডমিট কার্ড দিয়েছেন। অন্তত শুভেন্দু নিশ্চিতভাবে তার কাছে তথ্য আছে বলেই তিনি দিয়েছেন, কিন্তু আইনজীবীরা আমাকে যা ব্রিফ করেছেন যে এই সংখ্যাটা 6 থেকে 7,000। বুঝতে পারছেন যারা পরীক্ষায় বসছেন তাদের জীবনে কত বড় সংকট মমতা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা চোরেদের কোম্পানি নবান্নে যারা শাসন করছে বা বিকাশ ভবন যারা শাসন করছে নিয়ে এলেন। একটু ভাবুন তো। আজকের এই প্রতিবেদনে এই পর্বে সেই সংক্রান্ত কিছু তথ্য দেন। 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানি। 1806 নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব। দাঁড়ান মমতাকে, একটাই স্লোগান, প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপি।